সুধী দর্শক মণ্ডলী, স্বাগত আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর স্টেশনে। এটিএন বাংলার ডক্টর স্টেশনে আমরা সাধারণ জনগণের যেসব কমন ডিজিজ হয় বা অসুখ বিসুখ হয় সেসব অসুখ বিসুখ সম্পর্কে আমাদের জনগণকে সতর্ক করে দেওয়ার জন্য এবং কী লক্ষণ দেখা গেলে তারা সতর্ক হবেন বা কোন বয়স বা কোন পরিবেশে তারা সতর্ক থাকবেন সেই ব্যাপারে আলোচনা করে থাকি। প্রতিদিনই আমরা বিভিন্ন আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে এই পর্যায়ে আমাদের সাথে আছেন একজন নাক কান ও গলা বিশেষজ্ঞ। তিনি আজকে আমাদের সাথে আলোচনা করবেন একটি গলার একটা ডিজিজ, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যাডেনয়েড বলি, সেটা আমরা একটু পরেই জানবো। আসুন আমাদের অতিথির সাথে আজকে আমরা পরিচিত হই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন। তিনি আছেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান নাক কান ও গলা বিশেষজ্ঞ এবং থাইরয়েড বিশেষজ্ঞ। উনি আছেন ইউএসটিসি চট্টগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজে। সেই সাথে আমাদের অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডাক্তার সাগরিকা শারমিন, আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা যে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব, অ্যাডেনয়েড। আমাদের অনেক সাধারণ জনগণ কিন্তু অ্যাডেনয়েডটা কী সেটা অনেক সময় জানে না, যে অ্যাডেনয়েডটা কী, এই জিনিসটা আগে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। অ্যাডেনয়েড হচ্ছে এটা, আমরা তো টনসিল অনেকে জানি যে টনসিলটা গলার ভিতরে থাকে। অ্যাডেনয়েড এক ধরনের টনসিল যেটা নাকের পিছনে থাকে। আমাদের যে মুখের ভিতরে যেটা আমরা হার্ট প্যালেট বলি তার উপরে এটার অবস্থান। সাধারণত জন্মের পর থেকে এটা বাচ্চাদের থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে 5 থেকে 6 বছর পরে সেটা আস্তে আস্তে ডিজেপিয়ার হয়ে যায়, চলে যায়, শরীর থেকে থাকে না। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে থেকে যায় এবং শরীরের নানান ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। সেই প্রতিক্রিয়াগুলো সাধারণত বাচ্চার ভবিষ্যতের জন্য খুব একটা বেশি ভালো হয় না, যার কারণে আমরা এটা নিয়ে বেশ কনসার্ন। নাক কান গলা বিশেষজ্ঞরা সারা পৃথিবীতেই অ্যাডেনয়েড একটা বাচ্চাদের জন্য মনে করা হয় যে একটা বেশ খারাপ ধরনের একটা রোগ। সাধারণত এর থেকে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। বাচ্চা, বিশেষ করে আমরা যে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি স্লিপ অ্যাপনিয়া, এই স্লিপ অ্যাপনিয়াতে তারা কিন্তু বেশ ভোগে। তা আমরা জানি যে স্লিপ অ্যাপনিয়া যখন হয় তখন হঠাৎ করে শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যায় রাতের ঘুমের মধ্যে। তো বাচ্চার যখন শ্বাসযন্ত্র বন্ধ হয়ে যায়, এটা ফ্রিকোয়েন্সিটা যত বাড়বে তার মানে সে শ্বাস নিতে পারে না, তার অক্সিজেনের অভাব হচ্ছে, ব্রেনের মধ্যে অক্সিজেনের ঘাটতি, সে মুখ হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, তার নাকে একটা শব্দ হচ্ছে যেটাকে আমরা স্নোরিং বলি বা নাক ডাকা বলি। এবং এই বাচ্চাটা যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সারা রাত ঘুমানোর পরেও দেখা যায় যে তার ঘুম শেষ হয়, সেই ড্রাউজিনেস সারাদিন থাকে, ঝিমাতে থাকে। সে যখন স্কুলে যায় তখন যে স্কুলের যে টাস্ক টিচাররা তাকে যখন বলে যে লিখতে বলে, সে আর লিখতে পারে না, সে অমনোযোগী হয়ে যায়, তার মধ্যে একটা ঘুম ভাব চলে আসে। টিচাররা কমপ্লেইন করে। আপনি যেটা বলছেন যে এটা সাধারণত বাচ্চাদেরই হচ্ছে, বাচ্চাদের বেশি হয়। মানে তাহলে আপনি একটু যদি বলেন স্যার, যে কোন বয়সের বাচ্চাদের এটা বেশি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি জন্মের পর থেকেই এই জিনিসগুলো আমাদের শরীরে প্রোটেকশন দেওয়ার জন্য হয়। জিনিসগুলো যে টনসিল আমাদের থাকে সেটা আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, কিন্তু পক্ষান্তরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে গিয়ে সে মাঝে মাঝে নিজেই অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়ে যায়, টনসিলের মতো এটাও একটা বিদ্রোহ তৈরি হয়, তার মধ্যে একটা ইনফ্লামেশন হয়, সেখানে ইনফেকশন হয়, তারপর তার আস্তে আস্তে নাক দিয়ে বাতাস যাওয়া আসাটা বন্ধ হয়ে যায়, যেহেতু সে নাকের পিছনে অবস্থান করে। মানে আপনি যেটা বলছেন যে নাকের পিছনে এই একটা গ্ল্যান্ডই ধরা যায়, যে গ্ল্যান্ডটা অবস্থিত, এবং সেটা সাধারণত বাচ্চাদের থেকে থাকে এবং এটা 6 বছরের পর থেকে, যেটা বিশেষ করে আস্তে আস্তে এটা অ্যাট্রফি, যেটা আমরা বলি যে আস্তে আস্তে কোনো কিছু অর্গান থাকে যেটা মানে জীবনের শুরুতে দরকার হয়, পরে হয়তো এটা সৃষ্টিকর্তারই সৃষ্টি, ওটা আস্তে আস্তে মিলিয়ে যায়। এখন আপনি যেটা বলছেন যে কোনো কারণে এখানে প্রদাহ হলে, ইনফেকশন হলে সেটা সাইজে বড় হয়ে যায় এবং বাচ্চা যখন নিঃশ্বাস নিতে যায় তখন সেটা একটা অবস্ট্রাকশন বা বাধার সৃষ্টি করে। তাহলে এই যে অ্যাডেনয়েডের কমপ্লিকেশন, এটা কি 5-6 বছরের মধ্যে দেখা যায় নাকি 6 বছর পর? সাধারণত অনেক বাচ্চার এটাও দেখেছি যে আমরা 2 বছরেই এটা সিমটম তৈরি করে। সে
প্রচণ্ড রকমের হা করে থাকে, ঘুমাতে পারে না, রাত্রে চিৎকার চেঁচামেচি করে, সাধারণত এটা অ্যাডেনোইডাইটিস বলে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো মেডিকেল ট্রিটমেন্ট দিতে থাকি, দিলে অনেকের ক্ষেত্রেই সেটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং বাচ্চাটা ভালো হয়ে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই বাচ্চারা তো প্রথমে কিন্তু নাক কান গলা ডাক্তারের কাছে আসে না, তারা প্রথমে যায় শিশু ডাক্তারের কাছে, বা অনেকে নিজে নিজে মনে করে যে তার বাচ্চার মধ্যে শ্বাসের রোগ। অ্যাকচুয়ালি এটা কিন্তু শ্বাসের রোগ না, নিঃশ্বাস নিতে পারছে না, তার মানে সব নিঃশ্বাস নিতে না পারা মানে শ্বাসের রোগ নয়। তো অ্যাডেনয়েড কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তা আমরা এই জন্য বলি যে যদি এই ধরনের সমস্যা হয়, একটা বাচ্চা রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে, তাহলে সেই বাচ্চাগুলোই শুধুমাত্র আমাদের কনসার্ন, বাকি যারা শ্বাস রোগী তাদের আমাদের কোনো কনসার্ন। এটা একটু আরেকটু ওভাবে করা যায় যে যেটা স্যার, বা যেসব বাচ্চার শ্বাসে এই ধরনের রাতের বেলা যেটা বলছেন যে ঘুম ভেঙে যাচ্ছে, স্নোরিং বা নাক ডাকছে বা হা করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক সময় বাবা মারা তো আর এই জিনিসটা বুঝেন না যে নাক কান গলা বিশেষজ্ঞ দেখাবেন না শিশুরোগ বিশেষজ্ঞ দেখান। আমার মনে হয় এখানে শিশুরোগ বিশেষজ্ঞদের একটা ভূমিকা আছে, তারা যদি এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন তারাও বুঝতে পারবে, এবং তাদেরই উচিত যেটা রেফার করে দেওয়া যে নাক কান গলা বিশেষজ্ঞ। তো অনেক ধন্যবাদ। আপনি এখন খুব স্পেসিফিকভাবে যদি বলেন কি কি সমস্যা বা কি কি সিমটম দেখা যায়, মানে বাচ্চা কি কি লক্ষণ দেখলে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. আমাদের গার্জিয়ানরা বা বাচ্চার বাবা মায়েরা বা আত্মীয়স্বজনরা বুঝবেন যে এই ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, বাচ্চাটা প্রথম কথা হচ্ছে যে সে ঘুমাতে গেলে সে ভালো করে ঘুমাতে পারবে না, সে হা করে দেবে। মা বাবারা এসে ফ্রিকুয়েন্টলি বলবে যে আমার বাচ্চাটা তো হা করে ঘুমায়, হা করে থাকে, এবং অনেক সময় সে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। এটা হচ্ছে প্রথম সিমটম। 2 নম্বর হচ্ছে এই বাচ্চার সবসময় সর্দি কাশি লেগে থাকবে, সর্দি কাশি লেগে থাকবে। 3 নম্বর হচ্ছে এই বাচ্চাটা যদি দীর্ঘমেয়াদী সমস্যায় ভোগে অনেক দিন ধরে, 1 বছর 2 বছর, তাহলে তার ফেসটা আস্তে আস্তে ইলংগেটেড হয়ে লম্বাটে হয়ে যায়, তার সবসময় ঠোঁটটা একটু ফাঁক করা থাকে। আচ্ছা, ওয়েট একটু ইন্টারফেয়ার করি, ওয়েটের কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, এই বাচ্চাগুলো কিন্তু ফ্যাটি হয়ে যায়। আমরা দেখি ফ্যাটি হয়ে যায়, উল্টো হয়ে যায়, ফ্যাটি হয়ে যায় এরা। কারণ কি, তার
এটা এটা আমি জানি না অ্যাকচুয়ালি কেন হয়, কিন্তু আমি যতগুলো বাচ্চা পেয়েছি তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফ্যাটি বাচ্চা পেয়েছি। অনেক ধন্যবাদ অনেক ইম্পর্ট্যান্ট একটা রোগ নিয়ে আলোচনা করার জন্য এবং এটা অবতারণা করার জন্য। আসলে বাচ্চারা তো আমাদের ভবিষ্যৎ নাগরিক, তাদের যে শারীরিক এবং মানসিক দুইটা স্বাস্থ্যই কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে শারীরিক স্বাস্থ্যটা যদি তাদের ঝুঁকির মধ্যে থাকে, মানসিক স্বাস্থ্য ডেফিনেটলি ঝুঁকির মধ্যে থাকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই ধরনের বাচ্চা আপনাদের কাছে যখন নিয়ে আসা হয়, আপনারা কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এই বাচ্চাগুলোর ডায়াগনোসিস করার জন্য? অ্যাকচুয়ালি আমরা প্রথমে তার সমস্যাটা শুনি, প্রথম হচ্ছে তার সমস্যাটা শুনি, আর আমরা একটা পরীক্ষা করে দেখি। পরীক্ষা অনেকের আমার চেম্বারে যেটা একটা নেজোএন্ডোস্কোপ আছে সেটা দিয়ে আমি ব্যক্তিগতভাবে ওটা আমি দেখে ফেলতে পারি। সরাসরি আমি এখানে দিলে নাকের ভেতরে এটা আমার মনিটরে ভেসে ওঠে যে তার নাকের পিছনে একটা সামথিং, যে কোনো একটা জিনিস আছে, এটা দেখে আমরা। আর যদি বাচ্চা কোঅপারেটিভ না হয়, অনেক বাচ্চা তো আসলে আমাদের দেশে একটু কোঅপারেটিভ হয় না, তাদেরকে আমরা জাস্ট একটা সিম্পল এক্সরে করাই, এক্সরে সফট টিস্যু নেজোফেরিংস ল্যাটারাল ভিউ। এটা করলে একেবারে অ্যাডেনয়েডের সাইজ, এটা কি স্টেজ 1, 2, 3 কোন গ্রেড আছে এটা আমরা এক্সরে দিয়ে একটা এক্সরে দিয়ে সিম্পল এক্সরে দিয়ে বোঝা যাবে এটা। তো অনেক ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার যেটা বললেন যে অনেক বাচ্চা আবার পরীক্ষা নিরীক্ষা করতে দিতে চায় না, যেহেতু এই ধরনের স্কোপ দিয়ে দেখাটা আসলে অনেক সময় আসলে তাদের জন্য একটু কষ্টকর, তো সেক্ষেত্রে শুধু এক্সরে দিয়েই বোঝা যাচ্ছে, সেটাও মানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিজ্ঞানের আবিষ্কার। এখন আপনি যদি স্যার বলেন যে আপনারা কি করে থাকেন এই ধরনের বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে? প্রাথমিকভাবে যদি এই বাচ্চাগুলো আমাদের কাছে আসে তাহলে আমরা একেবারে তাকে এই যে বলছিলাম যে প্রদাহ হয়, ইনফ্লামেশন এবং ইনফেকশন, এটার এগেনস্টে আমরা তাকে কিছু যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। তারপরে আমরা তাকে অ্যান্টি ইনফ্লামেটরি যে সমস্ত অ্যান্টিহিস্টামিনগুলো আছে সেগুলো দিয়ে থাকি। আমরা তাকে নাকের মধ্যে দেওয়ার জন্য কিছু স্টেরয়েড স্প্রে পাওয়া যায়, সেগুলো আমরা দিয়ে থাকি। একেবারে প্রাথমিক স্টেজে যদি আসে তাহলে দেখা যায় যে বেশিরভাগ বাচ্চা 70% থেকে 80% বাচ্চাই আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। 20% বাচ্চার ক্ষেত্রে অ্যাডেনয়েডটা ইরিভার্সিবল হাইপারট্রফি বলি আমরা, সেটা যখন আর ফিরে সে আগের জায়গায় ফিরে আসে না, শুধু সেই ক্ষেত্রে সার্জারি দরকার হয়। অনেক ধন্যবাদ, এটাও খুবই ইম্পর্ট্যান্ট কথা। এ ধরনের বাচ্চাদেরকে যদি আপনারা প্রাথমিক পর্যায়ে একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন তাহলে শুধুমাত্র মেডিসিনের উপরে এবং কিছু সতর্কতার উপরে বাচ্চা ভালো হয়ে যেতে পারে। আর একটা যেটা বললেন যে একটা স্টেজে গিয়ে ইরিভার্সিবল হাইপারট্রফি, যেটা হচ্ছে যে সাইজটা অ্যাডেনয়েডের বড় হয়ে গেছে, সেটা অন্যান্য মেডিসিনও যখন আর পূর্বের অবস্থায় ফিরে আসে না তখন সেটা সার্জারি লাগে। মোট সংক্ষেপে কথা হলো এটা। স্যার আপনি আরেকটা প্রশ্ন যে কোন মানে আপনাদের তো অনেক ধরনের বাচ্চা রোগীরা আসছে এইসব প্রবলেম নিয়ে, আপনার কাছে কি মনে হয় রেটটা কি কীরকম, যে আগের থেকে বেড়ে যাচ্ছে বা? এটা আমাদের আমরা যখন প্রথম দিকে একদম আমার পেশা শুরু করেছিলাম তখন আমরা যতটুকু দেখেছি, এখন এটা আমাদের কাছে মনে হচ্ছে যে রোগীর মাত্রাটা বেড়ে গেছে। আমাদের কাছে মনে হচ্ছে এটার দুটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে মানুষের যেটা ক্রয় ক্ষমতা, পারচেস ক্যাপাসিটি, এটা বেড়েছে। আর একটা হচ্ছে সতর্কতা। মা বাবারা এখন একটা দুটো বাচ্চা নেয়, তারা চায় যে তাদের বাচ্চাগুলো একটু মেন্টালি ফিজিক্যালি ভালো থাকুক। সেই হিসেবে অনেক মা বাবা তারা চলে আসেন সরাসরি চিকিৎসকের কাছে, আমাদের কাছে চলে আসেন। তারপর আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার এই সমস্যাটুকু হচ্ছে বা আছে। এটা এবার একটু সার্জারি প্রসঙ্গে আসছে, যেহেতু বাচ্চা সাধারণভাবেই একজন প্যারেন্টস খুব অ্যাংজাইটির মধ্যে থাকে, বাচ্চা কী ধরনের অপারেশন বা কোন ধরনের অ্যানেস্থেসিয়া আপনারা ইউজ করেন এগুলো নিয়ে তারা খুব মানে একটু অ্যাংজাইটির মধ্যে, খুব স্বাভাবিক সেটা। স্বাভাবিক না, এটা এমন যে এটা আমাদের আসলে আমাদের নিজেদের হয়, যদি হয় আমাদের নিজেদের বাচ্চাও যদি হয় তাহলে কিন্তু আমরা এরকম খুব বেশি কনসার্ন থাকবো, এবং সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় একজন মা বাবার জন্য। তবে এটা ঠিক যে আমাদের এটা কিন্তু একদম জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকে না, কারণ এটা এমন একটা জায়গায় থাকে সেখানে আমরা যদি সার্জারি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এটা জেনারেল অ্যানেস্থেসিয়ার আওতায় দিতে হবে। আর সেটা সার্জারিটা হচ্ছে অ্যাডেনয়েডটা ফেলে দেওয়া। এখন অ্যাডেনয়েডটা ফেলে দেওয়ার জন্য অনেকগুলো পন্থা ইদানিং আবিষ্কার হয়েছে। আগে তো আমরা সনাতন পদ্ধতিতে এটা এমনি
একটা আমাদের অ্যাডেনোয়েডেক্টমি কিউরেট অ্যান্ড কেজ ছিল, সেটা দিয়ে আমরা কেটে ফেলে দিতাম। এখন ওই ব্যবস্থাটা একটু আরো আধুনিক হয়েছে, আরো আধুনিক হয়েছে। এখন তো যে কাটার মেশিনও অনেক আধুনিক হয়েছে, এখন সাথে ব্লিডিং পয়েন্টগুলো পুরানো দেওয়া হয়েছে, সেজন্য কমপ্লিকেশনের মাত্রাও আমার মনে হয় সেটা তো আছেই। এটা ছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ মেশিন বা আবিষ্কার হয়েছে, যেগুলো আমরা এখন আমার চেম্বারেও আছে, আমরা এগুলো করে থাকি। একটা হচ্ছে যে আপনার কবলেশন, সেটা এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ইউজড হচ্ছে নাক কান গলায় কবলেশনটা। প্রসঙ্গে আমরা আরেকটা প্রশ্ন করে ফেলি, সারা ওয়ার্ল্ডের কথা যেহেতু আপনি বলছেন, যে এই অ্যাডেনয়েডের সর্বাধুনিক চিকিৎসা মানে কি হতে পারে বা কি আছে বাংলাদেশে অ্যাভেলেবল কিনা? এটা হচ্ছে যে অ্যাডেনোইডেক্টমিটাই হচ্ছে এটার মূল চিকিৎসা। যদি ইরিভার্সিবল হাইপারট্রফি হয় তাহলে এটা ফেলেই দিতে হবে। তো আগে আমরা যেটা করতাম সেটা পদ্ধতিটা ভিন্ন হয়েছে। আগে আমরা কনভেনশনাল একটা যন্ত্র ছিল, তার নাম অ্যাডেনোইডেক্টমি কিউরেট অ্যান্ড কেজ। এটা দিয়ে আমরা একদম মুখের ভিতরে ঢুকে পেনিস টেনে নিয়ে চলে আসতাম। তো এটার কিছু কিছু কমপ্লিকেশন ছিল, দেখা দিত, কানের মধ্যে ব্যথা হতো বা অনেক সময় আমাদের ব্লিডিং হতো, প্রচুর পরিমাণ ব্লিডিং হতো। আবার ওখানে পিছনে যে আমাদের সার্ভাইকেল যেটা স্পাইন আছে সেটাও ইনজুরি হয়ে যেত অনেক সময়। কিন্তু এখন যে ইয়েটা বের হয়েছে সেটা হচ্ছে কবলেশন। কবলেশন হচ্ছে, এর আগে লেজারও ইউজ হয়, অনেক জায়গায় লেজার হচ্ছে। লেজারের যেহেতু যন্ত্রটা অনেক বেশি দাম, সেই জন্য অনেক সময় আমরা ইচ্ছা থাকলেও সেটা ইউজ করতে পারি না, বা এটার কস্ট অনেক বেশি হয়, রোগীরা অ্যাফোর্ড করতে পারে না পেশেন্টের জন্য। এই জায়গাতে কবলেশনটা সবচেয়ে বেশি নিরাপদ এবং অনেকটা কমফোর্টেবল, সহনীয় পর্যায়ে, এবং এটা দিয়ে আমরা অনেক কম রেটের মধ্যে আমরা এই অপারেশনগুলো করে দিতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের গার্জিয়ানদেরকে এই ধরনের সতর্কতাগুলো অবলম্বন করতেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে কিনা, বিশেষ করে ঘুমের সময় তার যে স্নোরিং হওয়া, হা করে নিঃশ্বাস নেওয়া, ডেন্টেশন, যে দাঁতগুলো ফাঁক হয়ে যাচ্ছে, আর বিশেষ করে যেটা বলছেন আরেকটা কমপ্লিকেশন যে কানে ব্যথা হতে পারে। এটা দীর্ঘদিন যদি এটা ট্রিটমেন্ট ছাড়া রেখে দেন তাহলে কিন্তু কমপ্লিকেশনগুলো ডে বাই ডে বাড়বে। শুধু যে শারীরিক অসুস্থতা তা না, আপনি একটু যে মেন্টালি অসুস্থতার কথাও বললেন, এটা একটু বলুন যে আমাদের কি সমস্যা হতে পারে। শারীরিক কিছু তো আমরা আলোচনা করলাম, মানসিকভাবে বাচ্চাটা কিভাবে পিছিয়ে যাচ্ছে? মানসিকভাবে যেহেতু এখানে অনেকভাবে, সে যেহেতু ক্লাসে গেলে সে মানে অ্যাটেন্টিভ থাকতে পারছে না তার শারীরিক কারণে। সে অক্সিজেন কম পেয়েছিল রাত্রে, তার দরকার ছিল হয়তো, এমনি কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি, একটা 10 লিটার তার অক্সিজেনের দরকার ছিল শরীরের জন্য। তার নাক বন্ধ থাকায় সে হয়তো 5 লিটার পেয়েছে, অর্ধেক হয়ে গেল। আর অর্ধেকের কারণে তাহলে আমরা যদি বড়রা একটু চিন্তা করি যে আমাদের যদি একদিন সর্দি হয়, আমাদের যদি একটু ঘুমের ব্যাঘাত ঘটে, রাত্রে 2-3 বার ঘুম ভাঙে, তাহলে আমাদের শরীরটা সারাদিন তারপর দিন কীরকম ঝিমঝিম একটা ভাব থাকে। তো এই বাচ্চাটা দিনের পর দিন সে ঘুমাতে পারে না, তার ঘুম ভেঙে যায়, রাত্রে ঘুম থেকে কান্না করে ওঠে। এই যে দিনের পর দিন তার মধ্যে একটা সমস্যা চলছে, সেই সমস্যাটা তার শরীর থেকে আস্তে আস্তে মস্তিষ্কের মধ্যে, বড় কথা সে বুঝিয়ে বলতে পারছে না সে কি হয়েছে। অনেকে গ্রামের মধ্যে বলে যদি জিনে ধরা, আমি এমন বাচ্চাও পেয়েছি, অনেকে তাবিজ দিয়েছে, আমার বাচ্চাটা রাত্রে ঘুম থেকে উঠে যায় লাফায়। পরে দেখা গেল যে সে বাচ্চার অ্যাডেনোয়েডস, অপারেশন করে দেবে একেবারে। আমি ওই অপারেশন টেবিলে ওটা কেটে ফেলে দিয়েছিলাম যে আর লাগবে না, জিনে ধরা ভালো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের। তো বাচ্চাটা সাধারণত পিছিয়ে পড়ে, যেহেতু সে পড়ালেখায় পিছিয়ে পড়ে, সে আপনার খেলাধুলা করতে পারে না অন্য 10 জনের সাথে, তার মধ্যে একটা ঝিমঝিম ভাব থাকে। সে কানে কম শুনে বলে তাকে খেলায় নিতে চায় না তার ফ্রেন্ডরা। সে আস্তে আস্তে ইভেন ক্লাসেও দেখা যায় আমাদের দেশের আসলে মানে ওভাবে উইথ ডিউ রেসপেক্ট বলছি আর কি, অনেক সময় দেখা যায় শিক্ষকরাও এই জিনিসটা মানতে চায় না, এটা তো দেয় না। এবং শিক্ষকদের, বাংলাদেশের শিক্ষকদের একটা কি বলবো, কোনো একটা মানসিক কোনো একটা সমস্যা নিয়ে কোনো বাচ্চা আছে, এবং আমাদের নিজের বাচ্চাও যে এরকম হতে পারে, মানে
ওনারা এটা বুঝতে চান না। এটা এই প্রসঙ্গে একটু ভিন্ন প্রসঙ্গ, এটা একেবারে অপ্রাসঙ্গিক ব্যাপার যদিও মনে হতে পারে, যে আমার এই জন্য মনে হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে স্কুল, প্রাইমারি স্কুলে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বলা যায়, এই ধরনের একটা ব্যবস্থা রাখা উচিত। যে এই ধরনের বাচ্চাগুলা, অনেকেই তো এই ধরনের থাকে, কিন্তু দেখা যাচ্ছে সেটা সামান্য চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে, অথচ বাচ্চাটা কিন্তু দিন দিন পিছিয়ে পড়ছে। আপনার কি মতামত এই ব্যাপারে? এই বাচ্চাগুলো আসলে আমাদের প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগে একবার নির্দেশনা দিয়েছিলেন যে যে সমস্ত বাচ্চা মানসিকভাবে বা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকেও যেন সাধারণ স্কুলে ভর্তি করার সুযোগ দেওয়া হয়, এবং সেই ঘোষণাটা দেওয়ার পর থেকে এটা কিন্তু আছে। তবুও কিন্তু আমাদের টিচাররা এই জিনিসগুলোকে তারা ঠিকমতো টেক ওভার করতে পারে না। আমরা কিন্তু অ্যাডেনোয়েডসের কারণে সমস্যা যে বাচ্চাটার, তাকে কিন্তু আমরা মানসিক সমস্যা বলতে পারি না। সে হয়তো কোনো একটা কারণে তার, এটা ছাড়া অনেক রকম ডিজিজ আছে যে কারণে বাচ্চারা কিন্তু মেন্টালি একটু রিটার্ডেড থাকে। হ্যাঁ, একটু মেন্টালি, তাদেরকে হয়তো একটু মোটিভেট করলে, একটু এনকারেজ করলে তারা হয়তো ভালো রেজাল্ট করবে। কিন্তু এখানে আমাদের টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত, এবং সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এগুলো সমন্বয়ে একটা কমিটি করে প্রতিটি স্কুলে আমাদের একটা সার্ভিলেন্স টিম পাঠিয়ে তাদেরকে, কারণ আমাদের টিচাররা যদি এই জিনিসগুলোতে পরিষ্কার ধারণা না হয়, তাহলে উনি সবসময় এই মানসিকতা নিয়ে থাকবেন যে যে বাচ্চাটা সবচেয়ে ভালো তাকে বেশি অ্যাটেনটিভ দিচ্ছে, আর যে বাচ্চাটা একটু পিছিয়ে পড়া তাকে একটু কম। এবং এটাই খুব খারাপ, মানে এটা খুব খারাপ বাচ্চার মা হিসেবে বলছি আর কি, যে কারণ এটা খুবই খারাপ। এটা দেশ জাতিকে এগিয়ে যাওয়া থেকে অনেকখানি পিছিয়ে দিবে। কারণ যে বাচ্চাটা পড়াশোনায় হয়তো সে ফার্স্ট সেকেন্ড হচ্ছে না, কিন্তু তার মানে এই না যে তার কোনো মেধা নেই, অন্য কোনো মেধা বা অন্য কোনো সাবজেক্টে সে ডেফিনেটলি সে মেধাবী। আর এই ধরনের ডিজিজের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট, বাবা মাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই যে সামান্য একটা জিনিস, এটা জাস্ট একটু অপারেশন করলে বা যদি দরকার হয়, সবসময় কিন্তু দরকার হচ্ছে না, মানে 80% কিন্তু আমাদের বিশেষজ্ঞ ডক্টরই বলেছেন 80% ক্ষেত্রে কোনো সার্জারির প্রয়োজন হচ্ছে না। তাহলে কেন এ ধরনের অবহেলা করা, যেখানে বাচ্চার ভবিষ্যৎটা অনেকখানি নির্ভর করছে? তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এই ধরনের বাচ্চাদের যে ফিজিক্যালি এবং মেন্টালি যে পিছিয়ে পড়া, যেটা আপনি খুব সুন্দর করে বললেন, ক্লাসে আনঅ্যাটেন্টিভ হওয়া, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বিশেষজ্ঞ ডক্টর বলেছেন, তার যে শরীরের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু সে অক্সিজেনটা পাচ্ছে না। এবং অক্সিজেন কিন্তু আমাদের মেটাবলিজমের জন্য, শারীরিক যে আমাদের কর্মকাণ্ড হচ্ছে, শরীরের মধ্যে যে প্রতিনিয়ত ভাঙ্গা গড়ার খেলা চলছে, সেটার জন্য কিন্তু অক্সিজেন খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং অক্সিজেনের ঘাটতির জন্য যেটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়, যে ব্রেইনে তার অক্সিজেন ঘাটতি হওয়ার জন্য তার ব্রেইন কিন্তু সেভাবে সচল থাকছে না, সত্য কথা যেটা। তো সেই জিনিসটা বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray and many more.
আমাদের জনগণকে এবং আমাদের বিশেষ করে গার্জিয়ানদেরকে সতর্ক থাকতে হবে। তো আপনি আরেকটা প্রশ্ন করি যে অ্যাডেনয়েড এবং টনসিল অনেক সময় খুব কি ডিফার করা যায় বাবার আমরা? এটা সাধারণত যাদের অ্যাডেনয়েডস থাকে তাদের টনসিলগুলো অনেক বড় থাকে, কারণ তার মধ্যে যেহেতু একটা ইনফ্লামেশন চলছে। তো আমরা জানি যে আমাদের সেখানে একটা ওয়াইল্ডিয়ার্স রিং বলে একটা জিনিস আছে, নাকের পিছনে টনসিল, গলার পিছনে সার্কেলের মতো এটাকে আমরা বলি ওয়াইল্ডিয়ার্স রিং। তো যেহেতু একটা যদি ইনফ্লামেশন হয় বাকিগুলো ইনফ্লামেশন হয়, আশেপাশের যে চেইনটা থাকে সেখানেও ইনফ্লামেশন বা প্রদাহটা হয়। সেজন্য দেখা যায় যাদের অ্যাডেনয়েডস আছে তাদের টনসিলও ইনফেকশন থাকে, আলাদা করে অনেক সময় বোঝা যায় না। তো দুটো এই জন্য আমরা অনেক সময় দুটো একসাথে অপারেশন করে দিই। আবার এমনও হয় যে আমরা শুধুমাত্র টনসিলে কোনো অসুবিধা নাই অথবা টনসিল ফেলাটা আমি যৌক্তিক মনে করছি না, সেক্ষেত্রে আমরা টনসিলটাকে স্পেয়ার করে দিই, শুধু অ্যাডেনয়েডটা ক্লিয়ার করে দিই। জ্বর হতে পারে অ্যাডেনয়েডের সিমটম? যদি ইনফেকশন হয়ে যায় তাহলে অবশ্যই জ্বর হবে, এবং এটা যদি কানের ভিতরে গিয়ে অনেক সময় সাপারেটিভ ওটাইটিস মিডিয়া বলে একটা রোগ হয়, সেটা যদি হয় তখন তার জ্বর আসবে। এটার সাথে যদি টনসিল ইনফেকশন হয়ে যায় তাহলে তার জ্বর আসবে। অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু জানতে পারলাম। খুব ইম্পর্ট্যান্ট একটা, যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট বাচ্চাদের বাবা মায়ের জন্য এবং আত্মীয় স্বজন যারাই আছেন। ছোট বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতেই হবে, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, স্যার আপনি যদি আমাদের সাধারণ যারা আছেন প্যারেন্টস তাদের জন্য দুই একটা কথা বলেন এই ব্যাপারে। ধন্যবাদ। আসলে মা বাবার প্রতি আমার একটাই উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে যখনই আপনার মনে হবে যে আপনার বাচ্চা শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, অথবা ঘুমাতে গেলে তার নাক ডাকছে, অথবা ঘুমাতে গেলে সে ঘুম থেকে মাঝে মধ্যে লাফ দিয়ে উঠে যাচ্ছে, তার প্রায় সময় হা করে নিঃশ্বাস নেয়, অথবা তার সর্দি কাশি লেগে আছে, তাহলে আপনি অতি সত্বর একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে দেখা করবেন এবং পরামর্শ নেবেন। তিনি যদি মনে করেন যে এটা ব্যাপারটা সামান্য ওষুধেই সেরে যাবে, তাহলে আর সার্জারির প্রয়োজন হবে না, ওষুধেই সেরে যাবে। আর যদি তিনি মনে করেন যে না, পরীক্ষা করে এটা ইরিভার্সিবল, তখন হয়তো আপনার সার্জারির দিকে যেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে স্যার, এবং অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা ডিজিজ এবং অর্গান যেটার প্রদাহ কিংবা যেটা বড় হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক বাচ্চা সাফার করেন। তাই এই ধরনের ছোট বাচ্চাদের যারা বাবা মা আছেন তারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন, বিশেষ করে বাচ্চার মুখ হা করে নিঃশ্বাস নেওয়া, রাতের বেলা ঘুমের মধ্যে যেটা বললেন আমাদের বিশেষজ্ঞ ডক্টর, যে ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি স্লিপ অ্যাপনিয়া। এছাড়াও যেটা আছে যে স্নোরিং বা নাক ডাকা, বা বাচ্চা দেখা যাচ্ছে যে মেন্টালি রিটার্ডেড, হয়তো বা আপনার স্কুল থেকে কমপ্লেন আসতে পারে বাচ্চা মনোযোগী না, বাচ্চা ক্লাসে অ্যাটেনশন দিতে পারছে না, বাচ্চা সারাদিন ঝিমাচ্ছে বা ঝিমঝিম ভাব, খেলাধুলা করতে পারছে না ঠিক মতো। অবশ্যই সেই বাচ্চার প্রতি আপনাদের সতর্ক দৃষ্টি দিতে হবে, এবং হয় একজন নাক কান গলা বিশেষজ্ঞর কাছে আপনারা সরাসরিও যেতে পারেন, অথবা একজন শিশুরোগ বিশেষজ্ঞর কাছে গেলেও তিনি আপনাদেরকে সঠিক পরামর্শ দিবেন। যেভাবে হোক একজন বিশেষজ্ঞ ডক্টর এ ব্যাপারে জরুরি। সবাই ভালো থাকবেন, এটিএন বাংলার সাথে থাকবেন, ডক্টর স্টেশনের সাথে।